আসো 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 হাসি দাও বাবা, হাসি দাও, হাসি দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা বাবা ছেলের ছুটাছুটি আর সুন্দর মুহূর্তটা দিয়েই শুরু করলাম। আসলে আজকে ঢাকায় আমাদের তৃতীয় দিন, কিন্তু আজকে আমরা কোনো কাজই করতে পারিনি, বাসা থেকে বেরও হয়নি। শুধুমাত্র হচ্ছে আফিফ বাবার কারণে, কারণ গতকাল রাত্রে আফিফ খুবই বিরক্ত করেছে। তো শরীরটা আফিফের ভালোই, তো বুঝলাম না আসলে কেন বিরক্ত করেছে। যাই হোক, তো বিকেলের পর থেকে আফিফের মুডটা একটু ভালোই, তো সে তার বাবার সাথে একটু খেলাধুলা করছে। তো তারপরে আফিফের আব্বু বলছিল যে যেহেতু সারাদিন কোনো কাজও করিনি, বেরও হয়নি, তো চলো কোনো জায়গা থেকে একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো এদিকে আফিফের আব্বু ওয়াশরুমে গিয়েছে আর আফিফ চেষ্টা করছে যে দরজার সিটকেরিটা লাগিয়ে দেওয়ার জন্য, কারণ ও সবসময় বাসায় এটা করে, বাট এটা নাগাল পাচ্ছিল না, তাই পা উঁচু করে সে চেষ্টা চালিয়ে যাচ্ছিল আর কি। তো যখন সে পারছে না, সে আবার ওদিক থেকে আমাকে ডাকছে যে আমি যাতে ওকে একটু হেল্প করি। তো ওর আব্বু আসার সাথে সাথে ছুটে ওর আব্বুর কাছে আবার চলে গিয়েছে, কারণ ওর সামনে কেউই ওয়াশরুমে যেতে পারবে না, এটা হচ্ছে ওর কথা। তো যাই হোক, আমরা বাসা থেকে একটু বের হলাম আর অনেক দিন পরে একসাথে আবার রিকশায় উঠলাম, ভালোই লাগছিল। তো রিকশায় করে আসলে মেন রোডে যেতে হবে আর সেখান থেকে সিএনজি নিব। তো আফিফের মুডও তখন মোটামুটি ভালো, আর সে বাহিরে বের হলে তার মুডটা এমনিতেই ভালো হয়ে যায় সব কিছু দেখে। তো ভেবেছিলাম কাছাকাছি কোথাও যাব, বাট আফিফের আব্বু আমাকে কিছুই বলেনি, সে আবার সেই মোহাম্মদপুর থেকে মিরপুর চলে এসেছে। তো বলতেছে তোমার জন্য সারপ্রাইজ আছে। আর আমি আসলে রাস্তাঘাট প্রথম অবস্থায় যখন সিএনজিতে উঠেছে আমি শুনিও নেই সিএনজি এলাকায় সে কী বলছে, আস্তে আস্তে রাস্তার ওই পাশ থেকে সে সিএনজি নিয়েছে আর কি। তো সে বলেনি, আমি বলছি কোথায় যাবা, তো দেখলাম যে সে এদিকে আসতেছে। প্রথম ভাবছি হয়তো বাণিজ্য মেলায় সে যাবে, কিন্তু পরে দেখি যে সে মিরপুর চলে এসেছে। তো যাই হোক, সিএনজি থেকে নামার পরে রাস্তার পাশে বিভিন্ন রকমের খাবার দেখতে পেলাম, আপনাদের জন্য একটু ভিডিও করলাম। আর তারপরে সে আসলে জানে যে আমি ওকে কিছুদিন আগে বলেছিলাম যে মিরপুর 2-এ হচ্ছে মেকআপের বেশ কয়েকটি শোরুম আছে, তো সে সেখানেই আমাকে নিয়ে এসেছে। সে আসার আগে আসলে নেটে একটু সার্চ দিয়ে দেখে নিয়েছে, তো অ্যাড্রেস নিয়ে সে সেখানে চলে এসেছে। কারণ সিলেটে আসলে এখন কিছু কিছু দোকানের ব্র্যান্ডের সব মেকআপের যে প্রোডাক্ট এগুলো পাওয়া যায়, বাট সব জায়গায় পাওয়া যায় না। তো এই জন্য ও বলেছিল যখন ঢাকা যাবা সেখান থেকে বেশি করে নিয়ে নিবা। তো এবার আসলে বের হওয়া হয়নি, তো সে হঠাৎ করেই নিয়ে আসলো এই জন্য। আর আসার পরে হচ্ছে মিরপুরের বিউটি বাজেট বিউটি শোরুমে অর্কা আপুকে দেখলাম, অনেকেই হয়তো আপুকে চিনবেন। তো যাই হোক, আপু ওদিকে লাইভ করছিল আর এদিকে হচ্ছে আমি ট্রাই করছিলাম ফাউন্ডেশন ম্যাচ করার জন্য। আর আসলে আমি কোনো কেনাকাটা করলে প্রথম থেকে যদি একটু মনটা স্থির না করে আসি, আমি ওই দিন ভালো মতো কেনাকাটা করতে পারি না, আর সেই কাজটাই হয়েছিল এখানে। আর মেকআপের জিনিস তো আগে থেকে আসলে একটু দেখে তারপরে বের হই যে কোনটা নিব বা স্কিনের জন্য কোনটা ভালো হবে, সব কিছু আগে একটু নেটে দেখে নিই, সেই ক্ষেত্রে সুবিধা হয়, না হলে দোকানে অনেক সময় লাগে। তো যাই হোক, এখান থেকে কিছু কেনাকাটা করলাম। তো তারপরে বললো আরও নাকি সারপ্রাইজ আছে, বাট আমার একটু রাগই হচ্ছিল, কারণ মোহাম্মদপুর থেকে না বলে সে মিরপুর পর্যন্ত নিয়ে এসেছে, আর ঢাকা শহরে জ্যামের অবস্থা তো বোঝেনি। তো তারপরে ভাবলাম যেহেতু এখানে চলে এসেছি, এখানে তো আমরা এখন 2 নম্বরে আছি আর কি, মিরপুর 2-এ। তো ভাবলাম যে ঠিক আছে, এখানে তো বেশ কিছু শোরুম আছে, তো আফিফের জন্য কিছু জিনিস দেখি, সাথে আমাদের জন্যও দেখি। তো এখান থেকে আফিফের জন্য ড্রেস নিলাম, প্যান্ট নিলাম। তো ও যদি দেখা যেত আমাকে বলে নিয়ে আসতো, সেই ক্ষেত্রে আমার জন্য একটু সুবিধা হতো, আমি একটু চিন্তাভাবনা করে আসতাম কি কি নিব এবং কোথায় আগে গেলে সুবিধা হবে। তো যাই হোক, হজবরল হয়ে গেল সব কিছু। আর এদিকে এই প্যান্টটা আফিফের হবে, আমি আফিফের বাবাকে বারবারই বলছিলাম, বাট সে বলছে না এটা ছোট হবে, তাই সে আমার ছেলেকে পরিয়েই দেখছে। তো পরানোর পরে যে দেখলো যে না ঠিকঠাকই আছে। তো তারপরে চলে আসলাম পছন্দের আরেকটি জায়গায়, সেটা হচ্ছে মোল্লা মামার চটপটির দোকানে। আর এদিকে আফিফ বাবাই খুব বিরক্ত হচ্ছে, কারণ সে চাচ্ছে তাকে আমি ফিডারটা খুলে দিব, কিন্তু দিচ্ছিলাম না, এই জন্য সে একটু বিরক্ত হচ্ছিল। আর আফিফের আব্বু জানে যে মোল্লা মামার দোকানের চটপটি বা ফুচকা এটা আমার অনেক বেশি পছন্দের, তাই আসলে সে ঢাকায় এসেছে আর এটা মিস করতে চাচ্ছে না।
বাট আমার একটু কষ্টই লাগছে এত দূর থেকে জার্নি করে এসে। তো যাই হোক, এসে যখন পড়েছি, মজার ফুচকা তো না খেলে হয়ই না। আর এখানে হচ্ছে মানে আপনি চাইলে আস্ত ডিম দিয়ে আপনাকে স্পেশাল করে তারা ফুচকা তৈরি করে দিবে। আমি একটু পরে এখানকার ফুচকার প্রাইসও দেখিয়ে দিব। আর আশা করি আপনারা ফুচকার কালার দেখে বুঝতে পারছেন এটা কত বেশি ইয়াম্মি। আসলে আমার খাওয়া মতে আমি যত জায়গায় চটপটি ফুচকা খেয়েছি না কেন, সবচেয়ে বেস্ট এটাই। এর থেকে ভালো আমি কোথাও খাই নাই, মানে স্বাদ পাইনি আর কি। তো মিরপুরবাসী যারা আছেন, বিশেষ করে মিরপুর 1-এ যারা থাকেন, তারা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা হচ্ছে মুক্তিযোদ্ধা মার্কেটের যে রোডটা, সেটাতে একটু সামনে চলে আসলেই হবে। আর এক নামে সবাই চিনে, মোল্লা মামার চটপটি বললেই হবে। আর এই দোকানটা মানে অনেক আগের, তো তখন নাকি মানে রাস্তায় খোলা দোকান ছিল। তো আমার আম্মু, মামা, খালা যারা আছে তারা ছোটোবেলা থেকে এই দোকানের ফুচকা, চটপটি এগুলো খেত। তখন নাকি 1 টাকা 2 টাকা প্লেট এরকম ছিল। তো যাই হোক, তখন হচ্ছে এখন যে মামার দোকান, মামার বাবা হচ্ছে তখন এই ব্যবসাটা করতেন, তো তার থেকেই হচ্ছে এখন মামা করেন। তো দোকানের অবশ্য নাম সেই একটাই আছে। তো সেখান থেকে খাচ্ছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করলাম। আর তারা টকটা খুবই স্পেশাল করে বানিয়ে দেয়। আর সেই সাথে মানে আপনার যতটুকু ঝাল, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো কিন্তু আলাদা করে দিয়ে দেয়, আপনি পরিমাণ মতো নিয়ে নিতে পারবেন, কোনোই সমস্যা নেই। তারপর সাথে নর্মাল লবণ, বিট লবণ এগুলোও থাকে। আর এদিকে হচ্ছে আফিফেরও আমাদের সাথে, আফিফের জন্য খাবার নিয়ে এসেছিলাম, সেটা দিচ্ছিলাম। কারণ আমরা যখনই খেতে বসি আফিফকেও ওর খাবার দিই, তাহলে ও আসলে বোঝে যে এখন খেতে হবে সবার সাথে, ও আমাদের সাথে একসাথে খায় আর কি। তো তারপরে তার ছোটাছুটি শুরু হয়ে গেছে, সে ওই পাশে গিয়ে চেয়ারে উঠবে। আর আপনাদের ভাই আর এই ছোটো ছোটো মানে আমার প্রতি খেয়াল রাখাগুলো আমার ভীষণ ভালো লাগে। বাট কিছু কিছু সময় সে একটু বেশি বেশি করে ফেলে। যেমন আমরা গতকালকে যখন মিরপুর এসেছিলাম, আমরা চাইলে কিন্তু মিরপুর আরও কিছুক্ষণ ওয়েট করে খেয়ে তারপর এখান থেকে মোহাম্মদপুর যেতে পারতাম। কারণ ঢাকার রাস্তাঘাট জ্যামের অবস্থা তো কম বেশি সবাই জানেন। বাট সে তখন তাড়াহুড়া করে আমরা নিউ মার্কেট চলে গেলাম, আর সে আজকে আবার চলে এসেছে মিরপুর। তো বুঝতেছিলাম না ওর এই ভালো লাগা দেখে খুশি হব নাকি রাগ করব, মানে ওর সারপ্রাইজটা দেখে। তো এই তো আমি দোকানটা একটু দেখিয়ে দিচ্ছি, যদিও খুব ছোট্ট একটা দোকান, বাট মামারা এখানে জায়গা দিতে পারে না। আর মামাও পাশে বসে আছে, আশা করি দেখতে পাচ্ছেন। তো এই তো আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ, কিন্তু আপনাদের ভাইয়ার ফুচকা খেয়ে মন ভরেনি, সে আরও 1 প্লেট খাবে। কারণ সে বলছে আমি সিলেট থেকে ফুচকা খেতে এখানে এসেছি, তো বেশি করে খেয়ে যাই, আবার কবে আসবো। আর এই তো ফুচকার সব কিছুর ডিটেলস এখানে দাম টাম লেখা আছে। মোটামুটি মানে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা ভালো একটা ফুচকা এখানে খেতে পারবেন বা চটপটি খেতে পারবেন। তো আমি আফিফের হাতে কয়েকটা ফুচকা দিচ্ছিলাম, কিন্তু সে মুখে দিতে পারছিল না, কিন্তু হাতে নেওয়ার পরে মুচমুচ করে ভেঙে যাচ্ছিল। ও সেই বিষয়টা খুবই মজা পাচ্ছিল দেখে। আর আফিফের জন্য যেটা হয়, মানে আমাদের বড় একটা ব্যাগ ক্যারি করতে হয়, কারণ সে একটু পর পরে ড্রেস ময়লা করে ফেলে, যে কোনো সময় তার ড্রেস পাল্টে দেওয়া লাগে, হাত পা মোছা লাগে। তো এই জন্য অনেক কিছুই সাথে ক্যারি করতে হয়। তো যেহেতু এতক্ষণ আপনাদের ফুচকা দেখালাম, তো ভাবলাম যে একটু দেখাই তারা আসলে কিভাবে তৈরি করে। আসলে এখনও অনেকে আমার ভিডিও দেখে কমেন্ট করেন যে আপু এখনও ঢাকা আছেন, কোথায় আছেন। তো তাদের উদ্দেশ্যে বলছি, আমি আসলে ঢাকা থেকে সিলেট চলে এসেছি। আর ভিডিওগুলো কিন্তু করার সাথে সাথে কিন্তু আপলোড করা যায় না, একটা ভিডিও রেডি করতেও 2-1 দিন সময় লাগে, তাই ভিডিওগুলো 2-1 দিন পরেই আপনারা দেখতে পান। তো এই আর কি। অনেকে মনে করেন যে আমি ভিডিওটা মনে হয় এখন রেডি করেই এখন দিয়ে দিচ্ছি, আসলে সেটা সব সময় হয় না। আর যেহেতু আমি ঢাকায় থাকায় একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, তাই সিলেটে এসে আমি এখন একে একে ভিডিওগুলো দিচ্ছি। তো কালকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ হচ্ছে আমি আমার ভালোবাসার ভিউয়ার্সদের সাথে একটা ছোটোখাটো গেট টুগেদার করব। তো আশা করি সেই ভিডিওটা আপনারাও খুব এনজয় করবেন, আপনাদেরও অনেককে হয়তো বা এখানে পরিচিত তাদের দেখতে পাবেন এবং ভালো লাগবে আশা করছি। তো যাই হোক, আর যারাই আমার ফেসবুক পেজ এবং ইমেলে নক দিয়েছেন, আমি সবার সাথে যোগাযোগ করেছি এবং যাদের সাথে সম্ভব হয়েছে, যারা আসতে পেরেছে সবার সাথে আমি দেখা করেছি। আর যারা হয়তো বা কমেন্ট করেছেন, মানে কমেন্টের থেকেও আমি প্রথম দিকে যারা আমাকে নাম্বারগুলো দিয়েছেন সবার নাম্বার আমি যোগাযোগ করেছি। আর অনেকে আছেন যে আমরা যেদিন দেখা করেছি তারপরে আমার সাথে যোগাযোগ করেছেন, তো তাদের সাথে আসলে আমার দেখা করা পসিবল হয়নি, কারণ আমি ওই দিনই ঢাকা থেকে চলে এসেছিলাম। তো যাই হোক, আপনাদের এই যে ফুচকা বানানোর প্রসেসটা আবার একটু দেখিয়ে দিচ্ছি।
আসলে এক একটা জায়গার ধরন কিন্তু এক এক রকম থাকে, তো সেই জন্যই কিন্তু স্বাদটা হয়তো এক এক রকম হয়। আর সব জায়গায় আমি যেটা দেখি এখন ইদানিং ফুচকা চটপটি যেটাই হোক না কেন, মানে একদম সালাদ দিয়ে ভরিয়ে ফেলে, যেমন শসা, টমেটো, তারপরে গাজর কুচি। কিন্তু মামারা এই জিনিসটা কখনো দেয় না, এই জন্য তাদের স্বাদটা একটু আলাদা লাগে। তারা এখানে শুধু মানে হচ্ছে কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, ধনেপাতা এগুলোই দেয়। আর অন্যান্য যেসব জায়গায় ফুচকা খেয়ে থাকি তারা আসলে অনেক বেশি সালাদ দিয়ে দেয়, আমার মনে হয় একদম সালাদের মতোই হয়ে যায়। তো যাই হোক, তো আপনাদের ভাইয়ার জন্য আরেক প্লেট ফুচকা রেডি করা হচ্ছে। আর আসলে কলেজ লাইফে যখন এখানে ফুচকা খেতাম তখন নিজেও 2 প্লেট খেয়ে ফেলতে পারতাম। আর আমার একটা ফ্রেন্ডের সাথে অনেক বেশি খাওয়া হতো, মনে হতো যে কলেজের টাকা জমিয়ে তারপরে খেতাম আর কি, টিফিনের টাকা। তো ওই দিনগুলোর কথা মনে হয়ে যাচ্ছিল। আর এখন চাইলেও হয়তো বা 2-3 প্লেট খেতে মানে খাওয়ার অ্যাবিলিটি আছে, বাট এখন আর সেটা খেতে পারি না। তো এরকম একটা বিষয় আর কি। তো আর ওটার কিন্তু স্বাদ অন্যরকম ছিল, যে টিফিনের টাকা বা অন্য জায়গা থেকে আস্তে আস্তে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে একসাথে একদম মন ভরে ফুচকা খাবো, সেটার অনুভূতিটা কিন্তু একটু অন্যরকম, এখন সেটা ফিল হয়। তো যাই হোক, আপনাদের ভাইয়া আবার ফুচকা নিল, সে ফুচকা খাবে তারপরে। আর এবার ঢাকায় আমার যেটা খুব বেশি চোখে পড়লো সেটা হচ্ছে যে রাস্তায় মানে এত পরিমাণ খাবারের দোকান, কি বলবো, মানে কি নেই যে সেটা আপনি খেতে পারবেন না, মানে সব কিছুর দোকানই মনে হয় রাস্তায় আছে। এবং আর আমি তো দেখলাম মানে আবাসিক যে এলাকাগুলো আছে সেইগুলো রাস্তায় হরেক রকমের খাবার এখন অ্যাভেলেবেল, মানে চাইলেই যে কোনো খাবার খাওয়া যায় এরকম অবস্থা। তো বাইরে বের হয়ে দেখলাম নতুন আবার যে চাপটি পিঠা বিক্রি করে, তার সাথে হরেক রকমের ভর্তা সাজিয়ে আছে, তবে পেটে জায়গা ছিল না খাওয়ার মতো, যার কারণে আর এখান থেকে খাওয়া হয়নি। আর আরও বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এখানে বিক্রি করা হচ্ছে। আর রিসেন্ট ইউটিউবে ফাহিম ভাইয়ার একটা ভিডিওর রিভিউ দেখলাম, হচ্ছে এখানকার বিরিয়ানির দোকানের একটা রিভিউ তিনি দিলেন। তো সেটা দেখে ভাবলাম যে এখানকার এই বিরিয়ানিটা তো অবশ্যই ট্রাই করতে হয়, যেহেতু মিরপুরেই আছে। তো তখন ভাইয়াকে বলেছিলাম ও মিরপুরে গেলে অবশ্যই ট্রাই করব, তো সেই জন্যই সেখানে গেলাম। কিন্তু আসলে পেটে খাওয়ার মতো জায়গা ছিল না, তাই বিরিয়ানিটা নিয়ে নিলাম যে বাসায় গিয়ে পরে খাবো আর কি রাতের বেলা। আর এদিকে কলার দোকানে কলাগুলো খুব সুন্দর করে ঝুলিয়ে রেখেছে, আফিফ দূর থেকে দেখেই চিনতে পারছে, কারণ আফিফ মাঝে মাঝে বাসায় কলা খায়। তো ও দেখলাম যে ও জিনিসটা নোটিস করতে পারলো যে হ্যাঁ আসলে এটা ওর খাবার জাতীয় কোনো কিছু। তো হাত দিয়ে বারবারই দেখিয়ে দিচ্ছিল ওর বাবাকে করে। তো ওর আব্বু বলছে তুমি কোনটা নিবা বলো, এইটা নিবা না ওইটা নিবা, তো সে দেখিয়ে দিচ্ছে কোনটা নিবে, এরকম অবস্থা আর কি। তো এখানে যে বিরিয়ানির দোকানের কথা বলছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিরিয়ানি আছে, মোরগ পোলাও, তারপরে কি কাচ্চি বিরিয়ানি, তাও আবার গরুর মাংসের, এটা একটু ব্যতিক্রম দেখলাম, তো সেটাই হচ্ছে গিয়ে আমরা নিলাম। আর খাবারের কালার এবং ঘ্রাণ দেখে খুবই ভালো লাগছিল। আর বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি মানে যেটাই বলে না কেন, এইসব জিনিস আমার একটু পছন্দ করি খেতে। তবে এবার ঢাকায় যাওয়ার পরে হিউজ খাওয়া হয়েছে, তো আপাতত মনে হচ্ছে আর মাসখানেক বিরিয়ানি টিরিয়ানি খাবো না, মানে এরকম অবস্থা আর কি। তো যাই হোক, তো আমরা যখন গিয়েছি তখনই একটা মানে আস্ত ডিশ তারা ওপেন করলো, তো সেটা দেখাচ্ছিল। তো তারপরে আমরা এখান থেকে নিয়ে নিলাম আর কি। আর মিরপুর একের মানে সব জায়গাগুলি খুব পরিচিত জায়গা, কারণ এখানে অনেক দিন থেকেছি। হয়তো বা আব্বু আম্মু যখন ঢাকায় আবার শিফট হবে তখন আবার এই জায়গাগুলোতে অনেক বেশি আসা হবে, কারণ যেহেতু মিরপুর একেই আমাদের বাসা। তো যাই হোক, সেটা হচ্ছে গিয়ে ভবিষ্যতের কথা, সেটা আপাতত বাদ রাখি। আর এই তো আমি দোকানটাও একটু ঘুরে দেখালাম আপনাদের। তো এখান থেকে যাওয়ার সময় আবার আফিফ বল দেখে খুব খুশি হলো, তো ভাবলাম ওকে একটা বল কিনে দিই। তো সে সেখান থেকে ওই যে মামার দোকান থেকে বল নিয়ে অলরেডি চলে এসেছে দেখলাম হাতে করে। তো সেটা নিয়ে সে মহা খুশি, রাস্তায় ছুটাছুটি করছে। ও আসলে বুঝতে পারতেছে না যেটা বাসা না রাস্তা, ও ওর আপন মনে এখানে খেলতেছে আর কি, এই অবস্থা। আর আসলে রাস্তাঘাটের কথা কি বলবো, আমার মনে হয় জনসংখ্যা যত বেশি হচ্ছে ময়লা আবর্জনার পরিমাণ তত বেশি হচ্ছে, আর আমাদের সচেতনতার অভাবেই হয়তো বা এগুলো হচ্ছে। আর এদিকে আফিফদের মানে একটা বুদ্ধির কাছে দেখাচ্ছি, সেটা হচ্ছে বলটা পড়ে গিয়েছে, সে সুন্দর করে বল নিয়ে আসছে, দেখেন মানে তার মাথায় কত বুদ্ধি যে সে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে বের করে তারপরে সে তুলে নিয়ে আসলো বলটা।
আর ওই যে বললাম আফিফের জন্য সবসময় একটা বস্তা ব্যাগ তার আব্বুর কাঁধেই থাকে, কারণ একটু পরপর তার জামা কাপড় চেঞ্জ করে দেওয়া লাগে, হাতটা মোছা লাগে, ধোয়া লাগে। আর এই যে সেই ব্যস্ত ঢাকার রাস্তাগুলো, যেটা এখন মানে দৃশ্যটাই পাল্টে যাবে রাতের বেলা, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে, এখন বাসায় ফিরবো, তাই রাতের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আগামীকাল খুব চমৎকার একটি ব্লগ আসতেছে, আশা করি কেউ মিস করবেন না। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।